মানে কতটুকু অনুদারিক হলে তাদের এরকম চিন্তা ভাবনা। এইখানে আল্লামা ইকবালের তত্ত্বটা এভাবে ছিল, কিন্তু সেই আল্লামা ইকবাল যখন 1938 সালে মারা গেল, রবীন্দ্রনাথ কিন্তু এতটুকু কার্পণ্য করে নাই তার শোকবার্তা জানাইতে, এবং তাকে উদার করে তুলতে এতটুকু কার্পণ্য করে নাই। যখন দেখেছি যে একটা গোষ্ঠী কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করতেছিল, রবীন্দ্রনাথ যখন কাজী নজরুলকে নিয়ে উচ্চ আশা প্রকাশ করতেছিল, তখন অনেকে বলছে যে কাজী নজরুলের কবিতার ভিতরে শুধু অস্ত্রের ঝনঝনে, এখানে প্রেম ভালোবাসা নেই। রবীন্দ্রনাথ তাদেরকে বলছে তোমরা তাহলে সেই কবিতা পড়ে দেখোনি, আমি সেটা পড়ে দেখেছি, সেখানে প্রেম লীলা আছে, সেখানে ভালোবাসা আছে, আত্মমানবতার কথা আছে। এই যে মানে উদারিকভাবে আর একজনকে তুলে ধরা, এটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে শিখেছি। এরপরে সে কাজী নজরুলের ধূমকেতু পত্রিকার শিরোনাম লিখে দেয়, আয় রে আয় ধূমকেতু আধারে বাদ অগ্নিসেতু। এই যে বিষয়গুলো আমি দেখেছি তাকে উপনিবেশবাদ বিরোধী হিসেবে, আমি দেখেছি তাকে সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে। সে যখন চীনে যায়, চীন সফরে, চীনের তৎকালীন প্রেসিডেন্টের যখন আহ্বানে সে যখন চীনে যায়, তখন ওইখানে জাপানের একটা কমিউনিটিতে সে ভাষণ দেয়, এবং স্পষ্টভাবে সে জাপানের কমিউনিটির লোকদের সামনে দাঁড়িয়ে বলে যে জাপানের সাম্রাজ্যবাদের এই পন্থা থেকে জাপানকে সরে আসতে হবে। এক এশীয় কিভাবে গড়া যায়, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ উপনিবেশবাদদের বিরুদ্ধে কিভাবে এক এশীয় উঠে দাঁড়াতে পারে, এই যে উপনিবেশবাদ বিরোধী চিন্তা, এটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি। সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছি। ভবিষ্যতে রাজনীতিবিদ রবীন্দ্র নিয়ে চর্চা করেন। আমার খুবই ভালো লাগছে সাইমের সঙ্গে কথা বলতে, কিন্তু দুর্ভাগ্য যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুঁজে টুজে আমি একজন সাইম পেয়েছি, খুব বেশি কিন্তু পাইনি। সাইম যেটা বলছিলেন যে রবীন্দ্র এবং নজরুলের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করবার একটা রাজনীতি চলছিল। হাসান আরিফের কাছে নজরুলের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, আমি যে কথা বলছিলাম যে ধূমকেতুর কথা বলেছে, নবযুগ পত্রিকার বার্ষিকীর জন্য তিনি রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন। তখন একটু কবি অসুস্থ ছিলেন এবং তিনি বলেছিলেন যে 75 বছর বয়সের বার্ধক্যে কত ভয়াবহ চাপ, সেটা তোমরা বুঝবে না, যখন 75 হবে তখন বুঝবে। অভিমানে নজরুলকে রাগ করে কবি বলেছিলেন, এবং অভিমানে নজরুল যে এটি কবিতা লিখলেন, এবং সেই কবিতার নাম হচ্ছে তীর্থপথিক। তার শেষে গিয়ে যে কথা নজরুল বললেন, তাকে যে স্নেহ করতেন রবীন্দ্রনাথ, এই স্নেহ তো মানে এই স্নেহের বন্ধন কিন্তু একটা অসম্ভব বিষয়, যে এরকমভাবে কাউকে আগলে রাখার চেষ্টা বোধহয় রবীন্দ্রনাথ স্পষ্টভাবে আর কাউকে আগলে রাখার চেষ্টা করেননি। আমি বলছি যে এ কথা অনেক বড় কথা। কাব্যলোকের বাণী বিতানের আমি কেহ নহিয়ার, বিদায়ের পথে তুমি দিলে তবু কেন এ আশিস হার, প্রার্থনা মোর যদি আর বার জন্মি এ ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। নজরুল যদি আবার জন্মগ্রহণ করেন, তাহলে তার একটি মাত্র আকাঙ্ক্ষা, একটি মাত্র স্বাদ, সেটি হচ্ছে রবীন্দ্র কাব্যগীতে গাহন করা। স্যার আমি একটু এবার আপনার কাছে একটু শুনতে চাই। হ্যাঁ, আমি হুগলিতে ছিলাম, তো হুগলি জেলে নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ওখানে বন্দী ছিলেন। তো আমি তখন খুবই ছোট, তো আমাকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল দেখতে যে এইখানে এই সেলে বন্দী ছিলেন। তারপরে আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, পরে আব্বাই বলেছে যে আচ্ছা কবিতা লিখলে তো কবিতা লেখে, কবিতা তো তখন বুঝতামও না কি, কবিতা লিখলে জেলে যাবে কেন, এই একটা বিরাট প্রশ্ন ছিল। এবং সেটা তখনও কত বছর পরে সেটা কিন্তু আলাদাভাবে হুগলি জেলে রয়েছে। তো আমার খুব একটা বিরাট প্রশ্ন ছিল যে কবিতা লিখলে কেন জেলে যাবে, তাই না? আমি জিজ্ঞেস করলাম চোর এরকম শুনেছিলাম, তারা যায়, কিন্তু কবিতার বাণী যে কত দৃঢ় হতে পারে, কতখানি একটা আঘাত দিতে পারে একটা শাসককে, সেটা পরবর্তীতে বুঝলাম যে কত বলিষ্ঠ শব্দ, কত বলিষ্ঠ কবিতা, মুক্তির কবিতা, সেটা ব্রিটিশরা ভয় পেয়ে তাই তাকে জেলখানায় দিয়েছিল। এবং রবীন্দ্রনাথ একটা টেলিগ্রাম করেছিলেন যে আমাদের এই সাহিত্য তোমার প্রয়োজন আছে, তুমি আমাদের সাহিত্যে তোমার প্রয়োজন আছে, তুমি অনশন ভঙ্গ করো।
সেই যে বিরাট ব্যাপার যে আমাদের সাহিত্যে তোমার প্রয়োজন আছে, এইরকম মুক্তকণ্ঠে অত বড় কবি যাকে বলেন, তিনি বিশাল কবি নিশ্চয়ই। তিনি নজরুলকে সার্টিফিকেট Certificate দিচ্ছেন। হ্যাঁ, এবং এরকম মানে উদারতার, এরকম উদারতা। মোস্তফা মনোয়ার যে কথাটি বলছেন যে কবিতা লিখলেও কি জেলে যেতে হয়, মানে এটা ছোট মোস্তফা মনোয়ারের একটা প্রশ্ন ছিল। তারপরে তো আমরা অল্প বিস্তর দেখেছি, শিল্পী মোস্তফা মনোয়ার অনেক অনেক কিছু দেখেছেন। আমরা জানি উনি টেলিভিশনে যে মানে যেই সময়ে যে কথাটি বলছিলেন, যে সময় আসলে রবীন্দ্রসঙ্গীতও গাওয়া হতো ওই একটা রুটিনের মধ্যে, সপ্তাহে একদিন একটি বা দুটি, সেই সময় শিল্পী মোস্তফা মনোয়ারের খুবই নন্দিত কাজ, যে রক্তকরবী নিয়ে কথা বলি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সেখানে কি সেটা পড়ানো হয়? আর একজন নাট্যকলার শিক্ষক হিসেবে আপনার রবীন্দ্রনাথটা কোথায়? প্রথমত আমার রবীন্দ্রনাথ হচ্ছে অন্বেষণের রবীন্দ্রনাথ, খোঁজার রবীন্দ্রনাথ। আমি এভাবেই বলি, যদি রবীন্দ্রনাথের শিলাইদাহ থেকে একেবারে জাভা, এই পুরো জার্নিটা যদি খেয়াল করে দেখি, তিনি প্রতিটা পদক্ষেপে প্রত্যেকটা পর্যায়ে খুঁজেছেন, পাল্টেছেন। তো নাটকের জায়গা থেকে যেহেতু আমি বলছি, নাটকের প্রথম দিকে দেখেছি তাকে, মানে আমরা যেভাবে পাই, তিনি একেবারেই ওই এলিজাবেথন, ওই যে আপনার শেক্সপিয়ারিয়ান যে নাট্য পদ্ধতি রীতি, সেইটাকে অনুসরণ করেছেন, একদম 5 অঙ্কের ইত্যাদি 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 সেখানে। এবং যদি বিসর্জন দেখেন, সেখানেও দেখবেন যে সেই যে সলোলুকি আছে সেখানে, তার যে উদ্দীপ্ত সংলাপ শৈলী, সেগুলো সবই ওই ইউরোপীয় ঘরানার। কিন্তু সেখান থেকে সে সরে আসলেন, একেবারে একদমই বলা যায় যে অপোজিট এসে চলে গেলেন। তিনি বললেন না, এসবের কোনো দরকারই নেই। সেখানে সে বলেছেন, ওই যে রঙ্গমঞ্চ প্রবন্ধে সে বলেছেন ওখানটায় যে চিত্রপটের প্রয়োজন নয়, আমার চিত্তপটের প্রয়োজন আছে। ওই চিত্তপটেই সব কিছু তুলে ধরা যায়। সেখানে দরকার নেই আমার কোনো সেট, আমার দরকার নেই সেখানে কোনো বাহ্যিক আবরণ যেখানে আরোপ করা হয়, লাইট, সেটস, কস্টিউমস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দরকার নাই। একদম পরিষ্কারভাবে বলেছেন এগুলো আমার দরকার নেই। এখানেও তিনি খুঁজেছেন, তিনি চলে গেছেন যাত্রার কাছে। তিনি আমাদের গ্রামীণ চিত্তপটের কথাটা রবীন্দ্রনাথ বলেছেন, সেটাকে মোস্তফা মনোয়ারের রক্তকরবীর প্রোডাকশনটার মধ্যে কি, মানে সেটার কি কোনো ছায়া আমরা পাই কিনা, মানে সেই ইন্সপিরেশনটা আছে বলে মনে হয় কিনা? ওইটা তো মিডিয়ামটা ভিন্ন, ওটা তো টেলিভিশন মিডিয়ামের ভিতরে। টেলিভিশন মিডিয়ামের তো একটা নিজস্ব ভাষা আছে, নিজস্ব একটা শৈলী আছে, আমি একটু সাইদুর রহমান রিপন একটু রসভঙ্গ করব আর কি, যে নিউজ ফ্ল্যাশ, ঠিক 10টার নিউজ ফ্ল্যাশ, 2 মিনিটের বিরতি।